করেছি এবং গত ক্লাসে টেম্পারেচার এবং অক্সিজেন আলোচনা করেছি, কার্বন ডাইঅক্সাইড আলোচনা করেছি। আমরা বলেছিলাম প্রত্যেকটা ক্রপের গ্রোথ প্রসেসের জন্য 3 ক্যাটাগরির রেসপন্সিভ টেম্পারেচার থাকে। একটা হলো মিনিমাম টেম্পারেচার, একটা হলো অপটিমাম টেম্পারেচার, আর একটা ম্যাক্সিমাম টেম্পারেচার। মিনিমাম টেম্পারেচার এবং ম্যাক্সিমাম টেম্পারেচার, এই দুই টেম্পারেচারে গ্রোথ প্রসেস থাকে না, বন্ধ হয়ে যায়। কিন্তু অপটিমাম টেম্পারেচার, এইটাতে গ্রোথের রেটটা ম্যাক্সিমাম থাকে। দিস ওয়াজ আওয়ার লার্নিং ইন দ্য লাস্ট ক্লাস। এখন এই যে মিনিমাম টেম্পারেচার, অপটিমাম টেম্পারেচার এবং ম্যাক্সিমাম টেম্পারেচার কত হবে, ইট ডিপেন্ডস অন দ্য স্পেসিস। দেখো এখানে এই টেবিলটা আমরা গত ক্লাসে দেখেছি। এখানে আমরা ক্রপ গুলাকে যদি দুইটা ভাগে ভাগ করি, কুল সিজন ক্রপ এবং ওয়ার্ম সিজন ক্রপ, এইটা হইল মিনিমাম টেম্পারেচার রেঞ্জ, মানে এই টেম্পারেচারের নিচে আসলে ওই ক্রপের গ্রোথ বন্ধ হয়ে যাবে। আর ম্যাক্সিমাম, এই যে একটা রেঞ্জ আছে, এই টেম্পারেচারের উপরে গেলে গ্রোথ প্রসেসটা বন্ধ হয়ে যাবে। এখন এই রেঞ্জটা কেন? যেমন এখানে 31 থেকে 37 বা 44 to 50, it depends on the crop species, it depends on the agronomic management. এগুলো আমরা শিখছিলাম। এর আগে আমরা গ্রোথ রেসপন্স কার্ভ শিখছিলাম। এই যে গ্রোথ রেসপন্স কার্ভ, এইটা তোমরা মনে রাখবা, মিনিমাম, ম্যাক্সিমাম, অপটিমাম। সে যাক, অক্সিজেন আমরা আলোচনা করেছি, এটার আলোচনা নতুন করে না করি। কার্বন ডাইঅক্সাইড, এটা আমরা আলোচনা করেছি, এখন আর নতুন করে আলোচনা না করি। আমরা বলেছিলাম যে 600 ppm এই সীমায় সব গাছেই তোমার ফটোসিনথেসিস কন্টিনিউ করতে পারে, কিন্তু কোনো কোনো প্লান্ট আছে যারা এই 1200 ppm পর্যন্ত কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করতে পারে। But the problem is these temperatures are harmful for the animal kingdom. মানুষ, জীবজন্তু, এরা এই টেম্পারেচার সহ্য করতে পারবে না, সব মরে যাবে। এই জন্য আমরা কার্বন ডাইঅক্সাইডের যে ppm concentration in the atmosphere, we like lower than 600 ppm. At the present time, world's average carbon dioxide concentration is 380. Actually 340 to 380. 340 to 380 এর ভিতরে ওঠানামা করে বর্তমানে। কোনো কোনো দেশ আছে ওখানে 30ও থাকে। ভেজিটেশনের পরিমাণ বাড়লে ওখানে কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন কমে যায়, কারণ মোর দ্য ভেজিটেশন, more the absorption of carbon dioxide from the atmosphere. More the vegetation, more the absorption of carbon dioxide from the atmosphere. Concentration কমে যায়। এরপরে আমরা এখানে এয়ার ফ্লো, এয়ার স্পিড, লজিং, ট্রান্সপিরেশন রেট, এগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছি। হিউমিডিটি আমরা আলোচনা করেছি এবং এয়ার পলিউটেন্ট আলোচনা করেছি। এই যে এনভায়রনমেন্টাল যে এক্সটার্নাল ফ্যাক্টরস, which all we discussed in the last class. এখন আজকে আমরা সয়েল ওয়াটার,
what is the contribution of soil water towards crop growth, এটা আমরা আলোচনা করি। এগুলো সবই দরকার, গাছের গ্রোথের জন্য লাইট দরকার, টেম্পারেচার দরকার, একইভাবে পানিও দরকার। প্রথম কথা হলো পানি কেন দরকার? The first answer is because water is the main constituent of protoplasm. প্রোটোপ্লাজম যদি চিন্তা করি তাহলে প্রোটোপ্লাজমের সবটাই পানি, প্রায় সবটাই পানি। পানি না হইলে প্রোটোপ্লাজম নাই, পানি নাই প্রোটোপ্লাজম শুকিয়ে যাবে। এক্সাম্পল স্বরূপ বীজ, শুকনা বীজে এখানে পানি থাকে না, খুব কম থাকে পানি, প্রোটোপ্লাজম শুকিয়ে যায়, ওইটা প্রোটোপ্লাজম আর থাকে না, শুকিয়ে যায়। প্রোটোপ্লাজমের যে কনস্টিটিউয়েন্ট গুলো এগুলো থাকে, কিন্তু পানিটা থাকে না। পানি যখন তুমি দিয়ে দিবা, ওই পানিটা একটা নির্দিষ্ট লেভেলে আসার পরে the seed will germinate. শুকনা প্রোটোপ্লাজম ওইটা জার্মিনেশন কখনো করবে না। যখন তুমি পানি দিয়ে এটাকে ভিজিয়ে দিবে, এবং মনে রাখতে হবে এই জার্মিনেশনের জন্য একটা প্রপার ডাইলিউশন লাগবে, মানে একটা কনসেন্ট্রেশন থাকা লাগবে। ওই কনসেন্ট্রেশনে জার্মিনেশনের জন্য there are some enzymes responsible for germination. There are some enzymes which are responsible for germination, and that enzymes will be activated if there is a proper dilution or concentration in the protoplasm. তাহলে প্রোটোপ্লাজমের একটা নির্দিষ্ট কনসেন্ট্রেশন বা ডাইলিউশন না হওয়া পর্যন্ত ওই এনজাইমটা অ্যাক্টিভেটেড হবে না। If the enzyme is not activated, then there is no germination. কারণ আমরা গত ক্লাসে আলোচনা করেছি, for every physiological and biochemical processes, both in the plants and animal, enzymes are responsible. If the enzymes are not activated, then there is no biochemical or physiological process. তোমরা ফটোসিনথেসিসে অনেক এনজাইম, কোএনজাইমের নাম জানো। তাহলে একটা প্রপার ডাইলিউশন না থাকলে এবং সাথে যদি অপটিমাম টেম্পারেচার না থাকে, তাইলে কিন্তু ওই এনজাইমটা অ্যাক্টিভেটেড হবে না, ওই প্রসেসটাও শুরু হবে না, মনে রাখতে হবে। আর একটা কোশ্চেন যদি করি, গাছ কি দ্বারা গঠিত? তুমি বলবা কার্বোহাইড্রেট দ্বারা গঠিত, তুমি বলবা প্রোটিন দ্বারা গঠিত, তুমি বলবা ফ্যাট দ্বারা গঠিত, আর একজনে বললো না পানি দ্বারা গঠিত। কোনটা ঠিক হবে? পানি দ্বারা গঠিত। ওয়াটারই 90% ওয়াটার। কারণ 80 থেকে 95 ভাগই তো পানি। গাছের শরীরে 80 থেকে 95 ভাগই পানি। আমাদের সমাজে 1% বা 1.5% দুষ্ট লোক আছে, তাই বলে কি আমাদের সমাজটাকে দুষ্ট বলবা? বাকি তো 99 ভাগ ভালো। তাহলে আমাদের সমাজটা ভালো। তাহলে আমাদের সমাজে কারা বসবাস করে? ভালো লোকরা বসবাস করে। যারা একটু আলাদা হইতে পারে স্যার, এদের সংখ্যা কম, 1% হবে না, আরো কম। কিন্তু ওরা জ্বালায় মারে, 1% জ্বালায় মারে। ঠিক আছে, কিন্তু ভালো লোকের সংখ্যা বেশি। বলতে হবে ফাইনাল কনক্লুশন কি? আমাদের সমাজটা ভালো লোক দ্বারা গঠিত। ওইভাবেই গাছ পানি দ্বারা গঠিত। তাহলে পানি ছাড়া চলবে না। গত ক্লাসে আমরা আলোচনা করেছি, বা এর আগের ক্লাসে হাউ or why growth occurs. Answer is growth occurs due to the cell division. আবার কোশ্চেন করো, why cell divides? উত্তর হবে কি? Cell divides due to the increase of
টার্জিট প্রেসার ইন দ্য সেল। এখন তাহলে টার্জিট প্রেসারটা কি পরিবর্তন ঘটায়? টার্গেট প্রেসার যখন ম্যাক্সিমাম লেভেলে পৌঁছে যায়, দেন ইট সেন্ডস অ্যান ইম্পালস, এ সিগন্যাল টুয়ার্ডস নিউক্লিয়াস। তার মানে ওই জিনটায় কিন্তু একটা সিগন্যাল সে পাঠায়, যে নাও ইউ ডিভাইড। তখন ওই জিন টেক্স প্রিপারেশন টু ডিভাইড এ সেল। তো সে যাক, আসলে পানি এখন ওই যে সেল তুমি দেখো, ওই যে সেল ডিভিশন হবে, ওই সেল ডিভিশনে কিন্তু বহু এনজাইম রেসপন্সিবল। ওই এনজাইমগুলো ওই প্রপার কনসেন্ট্রেশন, টেম্পারেচার বা প্রেসার এগুলো না হইলে দে উইল নট বি অ্যাক্টিভেটেড। এনজাইম কোএনজাইম অভিনয় দরকার। তাহলে আমরা মোটামুটি একটা পানির যে ফাংশন, এই ফাংশন এখানে দেখো একটা ফিগার আছে, আমি এটা লাল দাগ করে দিই। দেখো পানি কেন দরকার। ভুট্টা গাছ আছে না, ভুট্টা গাছ, আমি যেটা নিয়ে কাজ করি, একটা ভুট্টা গাছ দেখে সিঙ্গেল কর্ন প্লান্ট মে ট্রান্সপায়ার মোর দ্যান 1.89 টু প্রায় 2 লিটার পানি ডেইলি। চিন্তা করে দেখতে পারো, একটা ভুট্টা গাছ ডেইলি 2 লিটার পানি ট্রান্সপায়ার করে, তার মানে খায় সে 2 লিটার পানি। এখন 1 লক্ষ গাছ থাকে 1 হেক্টর, এখন তার মানে 2 লক্ষ লিটার পানি লাগে তোমার 1 হেক্টর জমিতে একদিনে। চিন্তা করে দেখো কত পানি লাগে। তার মানে পানি ছাড়া এই ফসল ফলানো, ক্রপ এগ্রিকালচার বলে আর কি, অসম্ভব। তাইলে পানি আমাদের দরকার। আমরা গত ক্লাসে when we discussed the effect of temperatures, we studied the temperature class into 2 aspects, that means the 2 extreme temperatures. One is higher extreme and another was lower extreme of temperature. এবং পানির ক্ষেত্রে এরকম, there is a lower extreme and there is a higher extreme. যখন জমিতে পানি বেশি থাকে, হায়ার এক্সট্রিম, তখন আমরা বলি ওয়াটার লগিং অর সাবমার্জেন্স, পানি জমে যায় বা ওয়াটার লগিং হয়, অথবা বলি যে আমরা স্যাচুরেশন পয়েন্ট চলে আসছে। স্যাচুরেশন, ওয়াটার লগিং, তারপরে সাবমার্জেন্স, এই সমস্ত টার্মিনোলজিগুলি দিয়া আমরা এক্সট্রিম পয়েন্টটাকে ডিনোট করি। ডিনোট দিস এক্সট্রিম পয়েন্ট by the submergence, by water logging or by saturation. এটা হলো এক্সট্রিম। এই যে এখানে আমাদের যে সিজনটা চলতেছে, রবি সিজন বা খরিফের প্রথম দিয়ে, এখন কিন্তু মাঠে যে ফসলগুলো আছে ধান ছাড়া বাকি ফসলগুলো একটাও তোমার কচু ধান, আর আমাদের ক্যাম্পাসে ধানও আছে, কচু আছে। দেখলাম তো নতুন করে কচু লাগাইছে কারা যায়। এই দুইটা ফসল ছাড়া আর কোন ক্রপ পানি সহ্য করতে পারে না, মানে স্ট্যান্ডিং ওয়াটার সহ্য করতে পারবে না। তাইলে ধান এবং কচুর জন্য এক্সট্রিম পয়েন্ট নাই, ওদের ওয়াটার লগিংটাই ভালো, ওদের ওয়াটার লগিং ভালো। ভালো মানুষ যারা, এরা প্রতিদিন একটা ভালো কাজ না করতে পারলে তাদের ঘুম আসে না রাত্রে। আর খারাপ মানুষ যারা, এরা প্রতিদিন একটা খারাপ কাজ করতে না পারলে ঘুমাইতে পারে না রাত্রে। ওই রকম আর কি। এখন ধান আর কচুতে ডুবা পানি না হইলে ওদের বৃদ্ধি ভালো হয় না। আর গম গাছ, তারপরে এই যে মরিচ আছে, মুগ ডাল আছে, মাসকালাই আছে, এখন ফিল্ডে ভুট্টা আছে, এরা ওয়াটার লগিং সহ্য করতে পারে না। তাহলে এদের জন্য কতটুকু পানি দরকার? আমরা যেটাকে জানি ফিল্ড ক্যাপাসিটি অথবা এর নিচে উইল্টিং পয়েন্টের আগ পর্যন্ত, এগুলো তোমরা সয়েল সায়েন্সে পড়ে আসছো। উইল্টিং পয়েন্ট থেকে ফিল্ড ক্যাপাসিটি লেভেল, উইল্টিং পয়েন্ট থেকে ফিল্ড ক্যাপাসিটির দিকে যদি তুমি যত যাইবা তত পানির পরিমাণ সয়েলে বাড়বে।
এই রেঞ্জটার ভিতরে গাছের গ্রোথ হয়। তাহলে প্লান্ট গ্রোথ কন্টিনিউস between the soil moisture level starting from wilting point up to the fill capacity. এই fill capacity পরে যদি পানি আরো বাড়াও তাহলে এটা চলে যাবে স্যাচুরেশন লেভেলের দিকে। এই স্যাচুরেশন লেভেল পার হওয়ার পরে পানি জমা শুরু করবে সারফেসের উপরে, সেটাকে আমরা বলি ওয়াটার লগিং অর সাবমার্জেন্স। ক্লিয়ার? আমার মনে হয় আমি ক্লিয়ার করতে পেরেছি। তাহলে লোয়ার এক্সট্রিম উইল্টিং পয়েন্টের নিচে, উইল্টিং পয়েন্ট বা উইল্টিং পয়েন্টের নিচে সেটাকে আমরা বলি, তাকে আছে ময়েশ্চার স্ট্রেস, সেটা হলো ড্রাউট যেটাকে বলি। তাহলে ময়েশ্চার স্ট্রেসের দুইটা একটা হলো ওয়াটার লগিং আর একটা গেল ড্রাউট। তাহলে বেশি পানি হইলে এটাও ময়েশ্চার স্ট্রেস, পানি যদি বেশি হয়ে যায় দ্যাট ইজ অলসো ময়েশ্চার স্ট্রেস। আচ্ছা, এখন হোয়াট হ্যাপেন্স যদি তোমার পানি বেশি হয়, তাহলে হোয়াট হ্যাপেন্স? দেয়ার ইজ নো অক্সিজেন ইন দ্য ক্যাপিলারি অথবা ম্যাক্রোপোর মাইক্রোপোর অফ দ্য সয়েল। ওখানে অক্সিজেন থাকে না, মানে বাতাস থাকে না। বাতাস না থাকলে প্লান্টের যে রুট, মূল, দে ক্যান নট রেসপায়ার, তাদের শ্বসন ক্রিয়া হয় না। আমাকে যদি পানির ভিতরে চুবাইয়া দাও, ডুবাইয়া দাও, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাবে। একইভাবে তোমার গাছের মূল যদি তুমি ডুবাইয়া দাও, তাইলে গাছের মূল নিঃশ্বাস নিতে পারবে না, তার মানে অক্সিজেন পাবে না, এনার্জি প্রোডাকশন হবে না, সে মরে যাবে, সোজা কথা মরে যাবে। এইটা হলো ওয়াটার লগিং এর ব্যাড ইফেক্ট। এখন ধান আছে, কচু আছে, এরা মরে না, কারণ এদের ভিতরে বায়োলজিক্যাল সিস্টেম আছে, ওদের বায়োলজি অন্যরকম। এগুলো তোমরা পড়ে আসছো বোটানিতে বা অন্য সাবজেক্টে। এরেনকাইমা টিউব আছে, এই টিউবের মধ্যে দিয়ে পাতার থেকে বাতাস একেবারে মূলের লাস্ট লেভেল পর্যন্ত চলে যায়, ফলে এদের বাতাস পাইতে অসুবিধা হয় না। পানির পাইপ আছে না, এরকম পাইপ আছে পাতা থেকে শুরু করে একেবারে মূলের লাস্ট লেভেল পর্যন্ত। এই পাইপের মধ্যে দিয়ে বাতাস চলে গিয়ে মূলকে অক্সিজেন সাপ্লাই দেয়, অক্সিজেন সাপ্লাই দেয়। আমার স্যার ফোন করছে, একটু আমি ধরি সামান্য। স্যার আসসালাম আলাইকুম। স্যার আমি একটু ক্লাসে আছি, তো আমি আপনাকে স্যার ক্লাস শেষ করে ফোন দেবো স্যার। জি স্যার। ও স্যার আমি আপনাকে ফোন দিই, আমি ওই মেইল খুলি নেই তো স্যার, আমি আপনাকে ফোন দিচ্ছি স্যার, ক্লাস শেষ করি স্যার। স্যার থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, তাইলে আমার স্যার, এই স্যার হইলেন এই সোনালী সরিষার নাম শুনছ? কৃষি গবেষণা সোনালী সরিষা। এই সোনালী সরিষার জনক ডক্টর আলী আকবর আমাদের ক্লাস দিচ্ছেন এখানে, বোটানিতে ছিলেন তো। বোটানিতে ইনি স্টেট প্রফেসর ছিলেন, আমরা ক্লাস পেয়েছি আমাদের স্যার। পরে অবশ্যই উনি আর এখানে থাকেন না, ইনি চলে গেছিলেন কৃষি গবেষণা, ওখানে গিয়ে ওই যে ব্রিডিং এ কাজ করছেন, সরিষার কাজ করে। দুইটা ভ্যারাইটি ওনার ছিল, একটা সোনালী আর আরেকটা জানে কি, এই দুইটা জাত উনি ডেভেলপ করছিলেন আর কি। এবং এক সময় সোনালী সরিষা খুব চলতো ভালো, এখন একটু পুরানো হয়ে গেছে, এখন আর চলে না। অনেক আগের কথা তো, 1983, 85, 86 এই সময়টা ওনার যাত্রা ভালো চলছে। যাকে নিয়ে স্যার একটা দরকারে ফোন দিয়েছিলেন। আচ্ছা, তাহলে এখন দেখো আমরা একটু গ্রাফ দেখি। গ্রাফ দেখো, এইটা হলো সয়েল ময়েশ্চার, ইফেক্ট অফ সয়েল ময়েশ্চার অন প্লান্ট গ্রোথ বা ক্রপ গ্রোথ, আমরা যাই বলি। দেখো সয়েল ময়েশ্চার তুমি এদিকে বাড়াইলা, একটা কথা মনে রাখতে হবে যে একটার ইফেক্ট আর একটার উপরে কি রকম, এটা আমরা গ্রাফের মাধ্যমে সহজে বুঝতে পারি। এর মধ্যে দুইটা ফ্যাক্টর থাকে, একটা হলো ডিপেন্ডেন্ট, একটা হলো ইনডিপেন্ডেন্ট। এই যে এক্স অ্যাক্সিসে সবসময় ইনডিপেন্ডেন্ট মানে স্বাধীন যে
ভ্যারিয়েবল এটা এখানে প্লেস করতে হবে। যেমন সয়েল ময়েশ্চারের ইফেক্ট হবে কার উপরে, ড্রাই ম্যাটারের উপরে বা গ্রোথের উপরে। কর্তা কে? কর্তা হলে সয়েল ময়েশ্চার। আর